জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। অভিষেক অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি। ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে চায় নতুন দল। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এ কারণে আমরা সকলে এখানে যুক্ত হতে আসছি। এই রাজনৈতিক দলগুলো ব্যর্থতার ফলে আমরা চাই যে তরুণরাই নেতৃত্বে আসুক। আমদানি নির্ভরতা কমাতে 2 বছরে 150 গ্যাস কূপ খননের উদ্যোগ পেট্রোবাংলা। বাড়ানো হচ্ছে বাপেক্সের সক্ষমতা। বাজারে রোজার পণ্যের বাড়তি চাহিদা, দাম স্থিতিশীল বলছেন রাজধানীর ক্রেতারা। দেশের কোথাও কিছুটা চড়া আমিষের বাজার। রিজনেবল ইনশাল্লাহ কিনতে পারতেছি। অন্যান্য দিনের তুলনায় আজকে মাছ এবং মুরগি মাংস প্রচণ্ড দাম। এবং আজ পর্দা নামছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার। শেষ দিনে ছুটি থাকায় ভিড় বাড়ছে ক্রেতাদের, বিক্রি বাড়ার আশা। দর্শক, স্বাগত জানাচ্ছি এখন ঢাকায়। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি মশিউর অনিক। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ হচ্ছে জাতীয় নাগরিক পার্টির। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। প্রধান সমন্বয়কারী হিসেবে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। এছাড়াও ঘোষণা করা হবে আর কে কে পাচ্ছেন দলের দায়িত্ব। সারা দেশ থেকে আসবে দলের নেতাকর্মীরা। বেলা 3টায় থেকে শুরু হবে আত্মপ্রকাশ অনুষ্ঠান। আর বাকিটা জানাচ্ছেন শাহাদাত অব্র। ঐতিহাসিক 5 আগস্টে এই মানিক মিয়া এভিনিউ পরিণত হয়েছিল জনসমুদ্রে। স্বৈরাচার পতন আন্দোলনে ছাত্র জনতার সেই ঐক্য যেন আরও একবার দেখতে চলেছে বাংলাদেশ। জুলাই চেতনা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে এবার এই ঐক্য ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দলকে কেন্দ্র করে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের সকল মানুষকে আমন্ত্রণ জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। এ সময় তিনি সকল ধর্মবর্ণের মানুষকে পাশে পাবেন বলেও আশা প্রকাশ করেন। শুক্রবার বিকেল 3 ঘটিকায় মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের আশেপাশের যে জায়গাটা, সেখানেই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারবো। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, সারা দেশের যে প্রান্তে আছেন, ঢাকা শহরে বা ঢাকা শহরের বাইরে, আপনারা সকলেই আত্মপ্রকাশ যে অনুষ্ঠান, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু হবে নতুন বাংলাদেশের তারুণ্যের রাজনৈতিক পথ চলা। এরই মধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে নতুন রাজনৈতিক দলের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে থাকছে 151 জন। শীর্ষ পদ ছাড়াও কে কোন দায়িত্ব পাচ্ছেন তা জানতে আরও কিছু সময় অপেক্ষা। ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে চায় নতুন দল, তাই বৈষম্যের শিকার হবে না কেউ, এমন আশ্বাস হাসনাত আবদুল্লাহর কণ্ঠে। নতুন রাজনৈতিক দলে আমরা নানা শ্রেণী পেশার এবং আমরা দেখছি যে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের জায়গা এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে। তো সেই জায়গা থেকে অনেকেই যুক্ত হবে, অনেকেই যুক্ত হয়ে চলে যাবে, সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলোকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন দেশের কূটনীতিক সহ বিশিষ্ট জনেদের। তাই নিরাপত্তার কমতি থাকছে না বলেও জানান সংগঠকরা। সারা দেশ থেকে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষ এখানে কিন্তু উপস্থিত হবে। গণ্যমান্য ব্যক্তিবর্গ, অ্যাম্বাসিডর, বিভিন্ন রাজনৈতিক দলের হাইয়েস্ট লেভেলের নেতাকর্মীরা থাকবেন। পাশাপাশি গত 16 বছরে আওয়ামী আমলে গুম, খুন, নির্যাতনের শিকার যারা হয়েছে সেরকম মানুষ থাকবেন। আমরা চাই যারা এখানে আসবে তারা যেন খুব নির্বিঘ্নে স্বস্তিদায়কভাবে যেন প্রোগ্রামটাতে যুক্ত হতে পারে এবং এখান থেকে আবার সুন্দরভাবে এক্সিট নিয়ে যেন বাসায় ফিরতে পারে। জনগণের সমর্থনে ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে এই নতুন রাজনৈতিক দল প্রয়োজন হয়ে উঠেছে বলেও জানান অনেকে। মানুষের যে পরিমাণ অভূতপূর্ব সাড়া, এবং মানুষ চাচ্ছিল আপনারা কবে রাজনৈতিক দল হয়ে আসবেন, এবং মানুষের সেই চাওয়া থেকেই আমাদের এই রাজনৈতিক দলের ঘোষণা।
গেল বছরের 5ই আগস্ট ঠিক এই সংসদ ভেঙে দেয় ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে। সেই ছাত্র জনতা তাদের রাজনৈতিক দলের নাম আত্মপ্রকাশ করবে আজকের এই দিনে ঠিক সেই সংসদেরই সামনে। আর সেই অপেক্ষাই আছে বাংলাদেশের জনগণ, এমনটাই বলছেন যারা সাধারণ মানুষ আছেন তারা। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। দর্শক, যেমনটা শাহাদাত অফ্র জানাচ্ছিলেন যে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন দলের অভিষেক অনুষ্ঠান আছে, আর তা ঘিরে কিন্তু প্রস্তুতি এখন চলছে। সেখানেই আছেন সহকর্মী শাহাদাত অফ্র, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। অভ্র, জানাবেন যে দুপুর তো গড়িয়ে গেল, তো মঞ্চ নির্মাণ সহ সব প্রস্তুতি এখন কোন পর্যায়ে রয়েছে, আর যারা দলের প্রতিনিধিত্ব করছেন তারাই কি এসেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে অনেক মঞ্চ কিন্তু পুরোপুরি প্রস্তুত। শেষ মুহূর্তে ফুল সহ যেই সাউন্ডের বিষয়গুলো যেই এখানে আছে সেগুলো কিন্তু শেষ পর্যায়ে যেই কাজগুলো বাকি থাকে সেই কাজগুলো আর বিশেষ করে নিরাপত্তার কথা যদি একটু বলি যে নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু হচ্ছে এখানে অনেক অংশেই কিন্তু হচ্ছে বলা চলে যে নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে তারা কাজ করছে, এমনটা কিন্তু যারা সংগঠক তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও কিন্তু আরো কিছু বিষয় আছে যে যারা যারা আমন্ত্রিত অতিথি তাদের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে অনেকেই আসবেন। বিশেষ করে রাজনৈতিক যে সংগঠন আছে 14 দলের যেই জোট ছিল সেই জোটের রাজনৈতিক দল বাদে বাকি সব ধরনের দলের কাছেই কিন্তু হচ্ছে এই যে এই নাগরিক কমিটির পক্ষ থেকে যারা যেই দলটি নতুন দলের যেই আত্মপ্রকাশ আজকে সেই আজকের কিন্তু আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। এমনকি আপনি জানেন যে যিনি কিনা হচ্ছে বর্তমানে অন্যান্য দলের সমন্বয়ক আছেন এবং বিভিন্ন সময়ে নানা জায়গায় হচ্ছে বিশিষ্ট জনেরা আছেন, তাদের কাছেও কিন্তু তারা গিয়েছেন, এমন কথা বলেছেন। এবং প্রধান উপদেষ্টার কাছে কিন্তু গতকালকে 3 সদস্যের একটি দল গিয়ে তাকে আমন্ত্রণ জানিয়ে আসে আজকের এই নতুন দলে যেন তিনি হচ্ছে অনুষ্ঠানটিতে আসেন, সেই আমন্ত্রণপত্র তার কাছে পৌঁছে দেন। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে তারা একে একে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা পৌঁছে দিয়েছেন তাদের আমন্ত্রণপত্র। আজকে এখানে প্রায় 1 লাখেরও বেশি কিন্তু হচ্ছে গণজমায়েত হতে পারে, যার বেশিরভাগ অংশই কিন্তু তরুণ। এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এখানে যেই বিশাল রাস্তা মানিক মিয়া এভিনিউ সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র এই যে যারা এখানে আসবেন এবং সারা দেশ থেকে। বিশেষ করে আমি যদি একটু বলতে চাই যে আমি অনেকের সাথে কথা বলেছি যারা কিনা মূলত হচ্ছে এখানে হচ্ছে এসেছে, প্রত্যেকেই কিন্তু হচ্ছে দেশের ঢাকার বাইরে, সেই ঢাকার বাইরে থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমার অনেকের সাথে কথা হয়েছে, তবে যারা কিনা হচ্ছে 3টার পরে সেহেতু কিন্তু হচ্ছে এই যে এখানে পুরো মঞ্চ আমাদের রেড কার্পেট জোন একটু ত্যাগ করবেন। শাহাদাত অভ্র, নিশ্চয়ই আপনার থেকে পরবর্তী যে সমস্ত খবরাখবর সেগুলো জানতে পারবো। দর্শক দেখছিলেন যে নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে আজ দুপুর 3টায় তার আনুষ্ঠানিকতা শুরু হবে, সে বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। আমদানির দিকে ঝুঁকতে নিজস্ব গ্যাস উত্তোলন করেনি আওয়ামী লীগ সরকার। দেশীয় কোম্পানি বাপেক্সকে বসিয়ে রেখে কূপ খননের কাজ দেওয়া হয়েছে বিদেশি কোম্পানিকে। এবার 2 বছরে 150 গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। পরিকল্পনা নেওয়া হয়েছে খনন যন্ত্রাংশ কেনার, তবে আধুনিক যন্ত্রাংশ কেনার বিকল্প নেই বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন মাঝার মাহবুব। দেশে 15টি গ্যাস ক্ষেত্রের 73টি কূপ উৎপাদনে রয়েছে। 3টি নিজস্ব কোম্পানি খনি থেকে দৈনিক গড়ে উত্তোলন করছে 750 মিলিয়ন ঘনফুট গ্যাস। বিপরীতে বিদেশি কোম্পানি শেভরন একাই উত্তোলন করছে 1150 মিলিয়ন ঘনফুট। বাকি 750 মিলিয়ন এলএনজি মিলে মোট সক্ষমতা 2650 মিলিয়নের কিছু বেশি। গড় ঘাটতি প্রায় 1,500 মিলিয়ন ঘনফুট গ্যাস। পেট্রোবাংলা বলছে গ্যাস উত্তোলন বাড়াতে ওয়ার্কওভার, উন্নয়ন ও অনুসন্ধান মিলে এবছর তারা কূপ খনন করবে 51টি, আর আগামী বছর আরও 100টি কূপ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। খননে গতি আনতে বাড়ানো হচ্ছে বাপেক্সের সক্ষমতা। দেশীয় বড় কোম্পানিটি সিলেটের জকিগঞ্জে মাত্র 75 কোটি টাকা ব্যয়ে 28তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করলেও
180 কোটি টাকা খরচ করে ভোলায় 29তম গ্যাস কূপ খনন করা হয়েছে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমকে দিয়ে। এদিকে বাপেক্সের সক্ষমতা ঠেকে আছে মাত্র 113 মিলিয়ন ঘনফুটে। প্রতিষ্ঠানটির 5টি রিগের মধ্যে প্রতিষ্ঠাকালীন সময় কেনা একটি ব্যবহারের অযোগ্য, আর বাকি 4টির মধ্যে একটি দুর্বল। কর্মক্ষম 3টি রিগের একটি ব্যবহারই করেনি আওয়ামী লীগ সরকার। পেট্রোবাংলা বলছে বাপেক্সের সক্ষমতা বাড়াতে আগামী 1 বছরের মধ্যে ভারী ও মাঝারি সক্ষমতার আরও 2টা রিগ কিনবে তারা। আমাদের রিগের সংখ্যা 6টা হবে। আমরা আরও 5 থেকে 7টা কূপ আমরা 26 থেকে ওয়ার্ক ওভারের জন্য এই বছর নিয়ে আসছি। আমাদের এই প্রকল্পটা সবুজ তালিকাভুক্ত হলো, তার মানে আমরা আরেকটা রিগ খুব অচিরেই, আপনি ধরতে পারেন যে উইদিন 4-5 মান্থস আমরা আশা করি কিনে ফেলতে পারবো। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন সংকট মেটাতে গ্যাস উত্তোলনের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। তবে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে গভীর কূপ খনন সক্ষমতার রিগ কেনার বিকল্প নেই বলেও মনে করেন তারা। 2000 হর্স পাওয়ারের বিজয় 10 রিগ, সেটা এখন যে জামালপুরে গেছে, সেটা 3113 মিটারে যে স্টাক পাইপ করছে। স্টাক পাইপ করার পর পাইপ ছুটাইতে পারে নাই, তারা 100 মিটার পাইপ কেটে উপরে চলে আসছে। স্টাক পাইপ হলে রিজার্ভারটা নষ্ট হয়ে যায় এবং ওই কূপ দিয়ে গ্যাস উত্তোলন হয় না। যেমন সিলেট 10-এ স্টাক পাইপ হয়েছে, সিলেট 9-এ স্টাক পাইপ হয়েছে, ঠিক আছে। এখন যেটা আমাদের একটু পাওয়ারফুল রিগ প্রয়োজন। গ্যাসের সংকট মেটাতে 2018 সালে এলএনজি আমদানিতে বড় চুক্তিতে যায় আওয়ামী লীগ সরকার। ফলে 2021 সালে 6 বছরে 46টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হলেও 5 আগস্টের আগ পর্যন্ত খনন করা হয়েছে মাত্র 9টি। জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হয়েছে লক্ষ্যমাত্রার 9%, ঘাটতি মিটেছে মাত্র 1.5%। মাঝার মাহবুব, এখন ঢাকা। রমজানের আগে শেষ সাপ্তাহিক ছুটির দিন আজ। নিত্যপণ্যের দরদাম জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সিওল আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিওল, আপনার কাছে জানতে চাই যে রোজার পণ্যের দরদাম কেমন দেখতে পাচ্ছেন বাজারে, পাশাপাশি শাকসবজির বাজারেরই বা সবশেষ দরদাম কি? অনেক আসলে ঠিক এই মুহূর্তে আমি আছি হচ্ছে রাজধানীর কারওয়ান বাজারে। এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে রাজধানীর কাপ্তান বাজারে। দুটি বাজারেরই আমরা দেখেছি আসলে দামের পার্থক্যটা কীরকম। তবে দুটি বাজার ঘুরে যেটি দেখা গেল যে রমজানের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে, অর্থাৎ ছোলা, বুট সহ অন্যান্য যে পণ্যগুলো, সেই পণ্যগুলোর দাম কিন্তু প্রায় একই রকম আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে কারওয়ান বাজার এবং কাপ্তান বাজারের দুটি বাজারেই অন্যান্য যে কোনো দিনের চেয়ে কিন্তু আজকে যে ক্রেতা তাদের কিন্তু ভিড় অনেক বেশি। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে মাসের প্রায় শেষ এবং রমজানও কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর 1-2 দিন পরে। যার কারণে যেটি দেখলাম যে আসলে রমজানের যে পণ্যগুলো সেগুলোর চাহিদাই আসলে বেশি এবং সেই চাহিদা অনুযায়ী চিনির যে পণ্য আমরা দেখি প্রত্যেক বছর আসলে চিনির দাম রমজানের আগে অনেক বেড়ে যায়। তবে এবছর গত 2-3 মাস যাবত রমজানের যে চিনি সেটি 120 টাকা করে বিক্রি হচ্ছিল, এখনও কিন্তু 120 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে পণ্যগুলো আছে, ছোলা, বুট, তারপর হচ্ছে ডাল, 3 প্রকারের ডাল, এছাড়াও যে বেসন সহ অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু প্রায় একই রয়েছে। ছোলা বিক্রি হচ্ছে 110 টাকা, আফগানিস্তান কিংবা পাকিস্তানের যে ছোলা সেটি 280 টাকা, মসুর ডাল বিক্রি হচ্ছে 130 টাকা এবং খেসারি 110 টাকা বিক্রি হচ্ছে। বেসন প্রকারভেদে 100 থেকে 130 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, বুটের ডাল বিক্রি হচ্ছে 120 টাকা। তবে সবচেয়ে যেটি একটু চাহিদা সবচেয়ে বেশি যে পণ্যটি সেটি হচ্ছে তেল। এই তেল কিন্তু আমরা বাজারে একদমই দেখেছি যে অনেক কম খোলা তেল বিক্রি হচ্ছে, কিংবা যারা আসলে কম বলতে যেটি বোঝাতে চাচ্ছে সেটি হচ্ছে যাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু তেল পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে রমজান মাসে কিন্তু ইফতারের একটা বড় বাজার গড়ে ওঠে রাজধানী সহ বাংলাদেশে। সেই ক্ষেত্রে দেখলাম যে রেস্টুরেন্টে যারা ব্যবসায়ী তারা যে পরিমাণে তেল চাচ্ছে, সয়াবিন তেল কিংবা রান্নার তেল, সেই তেলটি তারা সেই তুলনায় পাচ্ছে না। যারা 10 কেজি চাচ্ছেন তারা 5 কেজি নিয়ে যাচ্ছেন। বলছেন যে তেলের বাজারটাতে আসলে তেলের একটু সংকট রয়েছে, দাম 175 টাকা লিটার বিক্রি হচ্ছে। এছাড়া খাসির মাংসতে 100 টাকা করে বেড়েছে। তার যেটি মূল কারণ বলছে সেটি হচ্ছে যে বাজারে খাসি পাওয়া যাচ্ছে না এবং একই সাথে যে শীতকালীন যে সামাজিক অনুষ্ঠানগুলো থাকে, বিয়ে কিংবা অন্যান্য যে অনুষ্ঠানগুলো থাকে, সেগুলোতে আসলে চাহিদা বেড়ে যাওয়ার কারণে কিছুটা কিন্তু মাংসের বাজারে আমরা দেখছি খাসির মাংসের দাম বেড়েছে। গরুর মাংস 700 থেকে 750 টাকা বিক্রি হচ্ছে বাজার ভেদে। এছাড়া যদি বলি যে সবজির মধ্যে বেগুন, আলু, পেঁয়াজ এই 3টি পণ্যের কিন্তু চাহিদা অনেক বেশি। তার মধ্যে যেটি দেখলাম যে পেঁয়াজে
2 টাকা করে কেজিতে বৃদ্ধি পেয়েছে এবং আলুতে কিন্তু 2 টাকা কমে গিয়েছে। আলু অর্থাৎ এখন 16 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, গত সপ্তাহে যেটি 18 টাকায় বিক্রি হচ্ছিল। বেগুন হচ্ছে দাম কিছুটা স্থিতিশীল রয়েছে, তবে 2 টাকা থেকে 3 টাকা কিছু কিছু বাজারে আমরা দেখলাম যে সেটি বেশি দামেও বিক্রি করছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বাজারের ক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে যে বাজার যেহেতু কিছুটা স্থিতিশীল রয়েছে, ক্রেতারাই বলছেন, তারা বলছেন যে এই স্থিতিশীলতা ধরে রাখার জন্য বাজার তদারকিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটি ভোক্তা অধিকার থেকে শুরু করে সরকারের যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা যেন একটু বাজার মনিটরিংটা এই রমজান মাসটা ঠিকভাবে রাখে, তাহলে যেন স্থিতিশীল থাকবে। এবং এছাড়াও বিক্রেতারা বলছেন যে অন্যান্য যে পণ্যগুলোর চাহিদা সেগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল রয়েছে, যার কারণে তারা বলছেন যে বাজারে পণ্য সংকটও এবার হবে না বলে তারা মনে করছেন। অনেক এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে রমজানের আগের যে শেষ সাপ্তাহিক ছুটির দিন সেটির বাজারের সর্বশেষ তথ্য। রমজানকে সামনে রেখে কারওয়ান বাজারের বাজার পরিস্থিতি সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী সিওল আহমেদ। এদিকে রাজধানীর বাইরেও বেশিরভাগ স্থানে স্থিতিশীল কাঁচা পণ্যের বাজার, তবে কোথাও কোথাও মাছের সরবরাহ কমায় বেড়েছে কিছুটা দাম, কিছুটা চড়া আমিষের বাজারও। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। সাপ্তাহিক ছুটির দিন, তার উপর রোজার আগের কেনাকাটা, সব মিলিয়ে বাজারে উপচে পড়া ক্রেতা সমাগম। কেনাবেচায় জমজমাট সারা দেশের বাজার। চট্টগ্রামের 2 নম্বর গেট কর্ণফুলী বাজারে অপরিবর্তিত অধিকাংশ কাঁচা পণ্যের দাম। মানভেদে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে 25 টাকা পর্যন্ত। বাঁধাকপি, ফুলকপি, মূলা, শিম, টমেটো সহ শীতকালীন সব সবজি বিক্রি হচ্ছে 20 থেকে 40 টাকার মধ্যে। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে বেগুন, শসা ও লেবুর দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি 190 থেকে 195 টাকায়, আর গরু মিলছে 800 টাকায়। তবে মাছের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের মাঝে। মাছের দাম বেশি, কিন্তু কিছুটা না, বেশি বাড়ছে। আজকে রুই মাছ নিয়েছি 350 টাকা, নিয়েছি 260 টাকা 70 টাকা। আজকে মুরগির দাম চাচ্ছে 320 টাকা 300 টাকা। সিলেটে রমজানের আগ মুহূর্তে সবজির দাম অনেকটাই স্থিতিশীল। কিছু সবজির দাম কিছুটা বাড়লেও মোটা তাগে দাম বাড়েনি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতার দাম। তবে লেবু ও শসা বিক্রি হচ্ছে চড়া দামে। সপ্তাহ ব্যবধানে 15 থেকে 20 টাকা বেড়ে শসা বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। তবে সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দাম 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন মাছের সরবরাহ কমায় দাম বাড়তি। কোনো মাছ 10 টাকা 20 টাকা বাড়ছে, আমদানি কম এর লাগে। কেজি থেকে দরকার 20 টাকা 25 টাকা বেশি, আর রমজান মাসে 20-25 টাকা কমবো। মোটামুটি দাম একটু বেশি থাকবো, তো 50 টাকা 100 টাকা পারবো। লেবু, শসা, গাজর দাম বাড়ে গেছে। টমেটো, পাতাকপি তা ঠিক আছে। ছোটজি লেবু এটা পার পিস 15 টাকা হয়ে গেছে এই রমজানের কারণে। আমরা সাধারণ মানুষ, লেবুর দাম আগে থেকে গড়ে বেড়ে গেছে, আমরা কিলান খাইতাম, রোজগার নাই। সাপ্তাহিক ছুটির দিনে বরিশালের মাছের বাজার বেশ জমজমাট। নগরীর পোর্ট রোড মাছ বাজারে সকাল থেকে বেশ ভিড়। ক্রেতারা জানেন মাছের দাম গত সপ্তাহের তুলনায় বেশি। আকার ভেদে প্রতি কেজি ইলিশের দাম বেড়েছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। অন্য মাছে প্রতি কেজিতে দাম বেড়েছে 10 থেকে 50 টাকা। তবে সাগরের মাছের দাম দেশি মাছের তুলনায় কম। বাংলাদেশের 90% উপরে মুসলমান, যে সবার একটু সহানুভূতি থাকা উচিত, কিন্তু রমজান আসার আগেই প্রত্যেকটা জিনিসের দাম হু করে বেড়ে যাচ্ছে। গতকালকের যদি দাম ধরা হইতো তাহলে সব মিলিয়ে 4000 টাকা যাইতো, আজকে 1000 টাকা বেশি। তবে ক্রেতাদের সংখ্যা নিয়মিত বাজার মনিটরিং না করা হলে রমজানে বেকায়দায় পড়তে পারেন তারা। শোভন মাহমুদ খান, এখন। এদিকে শুক্রবার সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির প্রধান জ্যোতির্বিদ। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব হবে সন্ধ্যায়। এদিকে দেশে দেশে চলছে রোজার শেষ মুহূর্তের প্রস্তুতি। বাকিটা জানাচ্ছেন জাহানারা ভুইয়া। খেজুর, আতর, সুগন্ধি কেনায় ব্যস্ত মুসলিম উম্মাহ। কারণ বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। মাসব্যাপী রোজা পালনের প্রস্তুতি চলছে বিশ্বের মুসলিম দেশগুলোতে। এরই মধ্যে সৌদি আরবের মক্কা ও মদিনার মসজিদগুলোতেও চলছে তারাবির প্রস্তুতি। মুসল্লিদের নামাজের জন্য পবিত্র কাবার আশপাশের অবকাঠামোর কার্পেট পরিবর্তন করা হয়েছে। মসজিদ বিষয়ক ওয়েবসাইট ইনসাইড দ্য হারমাইনে প্রকাশিত ছবিতে দেখা যায় নামাজের জন্য এবছর কাবায় সবুজ রঙের নতুন কার্পেট বিছানো হয়েছে। কবে নাগাদ রমজান শুরু হতে পারে এ বিষয়ে রিয়াদ জানিয়েছে শুক্রবার সৌদির স্থানীয় সময় বিকাল 5:45টায় চাঁদ দেখা কমিটি তাদের কার্যক্রম শুরু করবে। তবে দেশটির জ্যোতির্বিদ বোর্ডের প্রধান জানিয়েছেন সব তথ্য উপাত্তের বিশ্লেষণ অনুযায়ী সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। الترائي وأخذ المواقع للترائي من قبل المترائين
بمشيئة الله من الساعة 5 تقريبا و45 دقيقة بمشيئة الله حتى غروب الشمس। সৌদি আরব ছাড়াও পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিস্তিন সহ বিশ্বের দেশে দেশে বইছে রোজার আমেজ। ইফতার ও সেহরির জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। পাকিস্তানে এবছর মূল্যস্ফীতি কমলেও তার তেমন প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে, এমনটাই অভিযোগ সাধারণ ভোক্তাদের। তাই রোজার আগমনে বাড়তি খরচ নিয়ে চিন্তিত অনেকে। उधर मुर्गी को महंगा कर दिया, 700 रुपये पे ले गए। अंडे 250 240 चल रहे थे, अब 300 पे आ गए। रमजान आ गया ना असल में। रेट बढ़ जाते हैं तो टिल्लर वालों पे लोड बढ़ जाता है, इसकी वजह से ये प्रॉब्लम होती है। ऐसा ही दवा रेट बहुत नॉर्मल है। তবে এবার পাহাড় সমান দুশ্চিন্তা নিয়ে রমজান শুরু করতে যাচ্ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি আগ্রাসন থেকে মুক্তির প্রার্থনায় আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে প্রার্থনার প্রত্যয় জানান তারা। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। আনন্দের সময়গুলো যেন খুব দ্রুতই ফুরিয়ে যায়। আজ পর্দা নামছে অমর একুশে গ্রন্থমেলার শেষ দিনে এসে বইমেলায় লেখক পাঠক উপস্থিতি কেমন তা জানতে যুক্ত হচ্ছি সহকর্মী তাসফিয়া উখরোজের কাছে। উখরোজ, জানতে চাই আপনার থেকে বইমেলার শেষ দিন কেমন সাড়া পাচ্ছেন বিক্রেতাদের থেকে, এবং এই বইমেলায় কোন ঘরানার বা কোন ধরনের বইগুলো আপনার মন আকর্ষণ করতে পারলো? অনেক অমর একুশে বইমেলা 2025 কিন্তু একেবারে দ্বার প্রান্তে এসে পৌঁছেছে এবং আজকে মেলার শুরু থেকে আমরা দেখছিলাম যে মেলা যখন থেকে পাঠকদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়েছে তখন থেকেই মেলা প্রাঙ্গণ কিন্তু ধীরে ধীরে আসলে পাঠক লেখকদের সমাবেশে মুখরিত হয়ে উঠছে এবং আমরা আসলে জানি যে যেহেতু আজ শুক্রবার এবং প্রতি শুক্র এবং শনিবারে কিন্তু এই মাসব্যাপী বইমেলায় আমরা দেখতে পেয়েছি যে শিশুদের জন্য একটি বিশেষ আকর্ষণ হিসেবে শিশু প্রহরের ব্যবস্থা করা হয় এবং আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম করা হয়নি। আমরা শিশু প্রহর ঘুরে দেখছিলাম, সেখানে শিশুরা আসছিল, তারা তাদের মা বাবার হাত ধরে আসছেন এবং সেখানে যে শিশুদের জন্য নানান রকমের আয়োজন করা হয়েছে, যেমন ওখানে গল্পের আসর রাখা হয়েছিল, পাপেট শোর ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো সেই শিশুরা আসলে আনন্দ নিচ্ছে সেখান থেকে এবং তারা আসলে ওই শিশু প্রহরের যে জায়গাটিতে রয়েছে সেখানে তারা আসলে আনন্দে মশগুল হয়ে আছে এবং এই যে পাপেট শো এইটি কিন্তু বরাবরের মতো প্রতি শুক্রবারে হয়ে থাকে এই অমর একুশে বইমেলা এবং আমরা জানতে পেরেছি যে শিশুরা আসলে শিশুদের জন্য এই যে বিশেষ আকর্ষণ সেটি প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারও তিনটি সময় হয়ে থাকবে। সকালে হচ্ছে এখন, দুপুরে এবং সন্ধ্যায় এটির ব্যবস্থা রাখা হয়েছে এবং ভিড় নিয়ে যদি বলি, যেহেতু আজ অমর একুশে বইমেলার একদম শেষ দিন তাই হচ্ছে পাঠক সমাবেশ কিন্তু কিছুটা অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি আমরা দেখতে পাচ্ছি এবং আপনি জানতে চাচ্ছিলেন যে কি ধরনের বইয়ের প্রতি আসলে পাঠকদের ঝোঁক আমরা দেখতে পাচ্ছি। যেহেতু জুলাই আন্দোলনের পরবর্তী যে সময়টি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অমর একুশে বইমেলা হচ্ছে, তাই বলা চলে যে সমাজবিজ্ঞান বা রাজনৈতিক পটভূমির উপর যেই সকল বইগুলো রয়েছে সেগুলোর বেচা কেনা একটু বেশি বলে এখানকার প্রকাশকরা আমাদেরকে বলছেন, যেহেতু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এছাড়া ভিড়ের ব্যাপারে যদি বলি, সকাল থেকেই আমরা আসলে দেখতে পাচ্ছি মেলা প্রাঙ্গণে পাঠকদের সমাবেশ ঘটছে, তারা আসছেন, তারা তাদের পছন্দের স্টলগুলো ঘুরে দেখছেন, সেখান থেকে তাদের পছন্দসই বইগুলো কিনছেন। এছাড়া মেলা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে অন্যান্য বার যেমনটি দেখা যায় যে বইমেলার সময়সীমা বর্ধিতকরণ হয়, কিন্তু এই বছর নানান কারণে, যেহেতু সামনে রমজান আসছে কিংবা হচ্ছে নানান সার্বিক বিষয় চিন্তা করে আসলে বইমেলা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে এই বছর মেলার সময়সীমা আসলে বর্ধিত করা হবে না। এছাড়া মেলার ভিড় নিয়ে আমি আবারও বলছি যে সকাল থেকে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই অমর একুশে বইমেলা 2025-এর শেষ দিনে এসে কিন্তু আসলে বইমেলা একদম পাঠক এবং লেখকদের সমাবেশ আসলে মুখর হয়ে উঠছে এবং এই রাজনৈতিক পট পরিবর্তনের পর আসলে পাঠকরা কিন্তু রাজনৈতিক কিংবা সমাজবিজ্ঞানের যে বিশ্লেষণধর্মী বইগুলো রয়েছে সেগুলোর প্রতি তারা আসলে বেশ মনোযোগী হচ্ছে এবং সেই ধরনের বইগুলি কিন্তু তারা কিনতে আগ্রহ প্রকাশ করছেন বলে আমাদেরকে এখানকার প্রকাশকরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে অমর একুশে বইমেলার সব শেষ দিনের তথ্য। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরতে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মেরিন ড্রাইভ রেস 2025।
রাইড ফর গ্লোরি নামের এই প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে দেশি বিদেশি 26 জন নারী ও 374 জন পুরুষ সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাপ্রধান বলেন, তরুণ প্রজন্ম এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখবে। দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান সেনাপ্রধান। এমন আয়োজন শারীরিক সুস্থতা বজায় রাখতে ও সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করেন অংশগ্রহণকারীরাও। ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। এটা দেশ এবং জাতি গঠনে, সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টায়ার ও টিউব সহ অনেক শিল্পপণ্যের অন্যতম কাঁচামাল রাবার। প্রয়োজনীয় রাবার উৎপাদনে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের তুলনায় অনেকটাই যেন পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তাই বাড়তি দামে আমদানি করতে হয় বাংলাদেশকে। উৎপাদন বাড়াতে আলাদা রাবার গবেষণা ইনস্টিটিউট তৈরির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে, যেখানে ছবি তুলেছেন সাইমা কুন্ত। সন্তোষপুর রাবার বনের মাটির রাস্তায় ঘোড়াগাড়ি নিয়ে দুই গাড়িয়াল বন্ধু জলিল আর আলালের ছুটে চলা প্রায় 2 যুগেরও বেশি সময়। দুর্গম হয় এই জনপদের শস্যসহ বিভিন্ন পণ্য সরবরাহে ঘোড়া এবং মহিষের গাড়ি ভরসা। আগে কাঠের চাকায় ঘোড়া গাড়িগুলো চললেও এখন চলে গাড়ির ফেলে দেয়া পুরনো টায়ারে। বছরে অন্তত 2 বার বদলাতে হয় চাকার জোড়া। তবে আগের থেকে প্রতি চাকায় দাম বেড়েছে 4 থেকে 500 টাকা। বাড়তি দামে বেকায়দায় এখানকার বেশিরভাগ গাড়িয়াল। আগে কিনতাম 1200-1300 টাকা হইলে টায়ার পাওয়া গেছে, 2400-2600 টাকা নাগে নিচে আর কি। পূর্বে দিন 2-3 হাজার টাকা 4 হাজার টাকা নাগে। দিন দিন খালি জিনিসপাতির দামই বাড়তেছে। ঘোড়ার গাড়ি বেশি চলি, কিন্তু যেভাবে দাম বাড়তেছে চলা তো কঠিন। বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে যানবাহনের বিকল্প নেই। যে চাকার উপর ভর করে চলছে দেশের অর্থনীতি, সেই চাকার বাজার এখন অনেকটাই টালমাটাল। স্থানীয়ভাবে উৎপাদিত রাবারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে টায়ারের দামে। 15 থেকে 20% বেড়েছে সাইকেল, রিক্সা, ভ্যানসহ সব ধরনের যানবাহনের নতুন চাকার দাম। এই অবস্থায় মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি বেসরকারি একটি টায়ার কারখানায় আগুনে সব পুড়ে যাওয়া। এতে আরেক দফা বেড়েছে দাম। কাঁচামাল সংকট, রাবারের সংকট, এইগুলোই আসলে মূলত এর প্রধান কারণ। সাপ্লাই পর্যাপ্ত না, কমই দেয়। যা চাহিদা আমার ওই পরিমাণে পাওয়া যেতেছে না। এই অবস্থায় চাহিদা বেড়েছে পুরনো চাকার। ময়মনসিংহের রেলির মোড় এলাকায় মাসে প্রায় বিক্রি হয় কোটি টাকার পুরনো টায়ার। এতে প্রতি পিসে দাম বেড়েছে 10 থেকে 15%। জোড়া আগে 52,000 টাকা দিয়ে পাওয়া গেছে, এখন 52,000 টাকা ওই জোড়া পাওয়া যায় না, আরো দাম বাড়তে গেছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে আমাদের এখান থেকে এই মালগুলা তারা নিয়ে যায়, কালেক্ট করে নিয়ে যায়। এতে সম্ভবত ওদের খুব উপকৃত হয়। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের 18টি রাবার বাগান রয়েছে, যার মধ্যে 1076 একর জায়গা জুড়ে সন্তোষপুর রাবার বাগান। বিগত সময় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, রাবার পাচার সহ অদক্ষ ট্যাপার দ্বারা গাছ ট্যাপিং করায় উৎপাদন ক্ষমতা হারিয়েছে এ বাগানের অর্ধেক গাছ। আমাদের যে বিএফআইডিসি 18টা রাবার বাগান আছে, সকল রাবার বাগান যেগুলো জীবনচক্র হারানো গেছে গাছ, এগুলো কেটে নতুনভাবে আমরা উন্নত জাতের চারা দিয়ে আমরা বাগান করার চেষ্টা করতেছি। আমাদের বাংলাদেশে যে রাবারগুলো উৎপাদন করলে আমরা বাহির থেকে আর আমদানি করতে হবে না, এবং বর্তমান আমাদের বাংলাদেশের রাবার দিয়ে বাংলাদেশের চাহিদা মেটাতে পারব। বিশ্ব খাদ্য কৃষি সংস্থার প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে বেশি রাবার উৎপাদনে এগিয়ে রয়েছে থাইল্যান্ড। সবচেয়ে বেশি রাবার চাষ হয় ইন্দোনেশিয়ায়। এমন জায়গায় বাংলাদেশের অবস্থান একেবারেই তলানিতে। তবে অপার সম্ভাবনাময় এই শিল্পটি বিকশিত করতে উন্নত প্রযুক্তি সহ আলাদা রাবার ইনস্টিটিউট গড়ে তোলার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে সমস্ত দেশগুলো ভালো পরিমাণে বা বেশি বেশি রাবার শিল্পটা বিকশিত যে সমস্ত দেশে হয়েছে, আমাদের রিসোর্স পার্সোনাল যারা আছে তাদেরকে ওই সমস্ত জায়গায়
ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি এবং তারা এসে তাদের লব্ধ জ্ঞান যেটা সেটা যদি আমাদের এখানে ইমপ্লিমেন্ট করে অবভিয়াসলি আমরা কিন্তু ভালো করতে পারব। সন্তোষপুর রাবার বাগানের ধুমঘরে এভাবেই থরে থরে সাজিয়ে রাখা হয়েছে রাবারের শিটগুলো, যা এখন বিক্রির জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত। প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে দেশের রাবার শিল্প। টায়ার টিউব থেকে শুরু করে রাবারের বিভিন্ন পণ্য উৎপাদন করতে এখনও বিদেশ থেকে রাবার আমদানি করতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের যতগুলো রাবার বাগান রয়েছে সবগুলো রাবার বাগানের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা গেলে একদিকে যেমন বিদেশ থেকে রাবারের আমদানি নির্ভরতা কমবে, অন্যদিকে বাংলাদেশের রাবার বিদেশে রপ্তানি করেও মিলবে বৈদেশিক মুদ্রা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। আগামী 4 মার্চ থেকে মেক্সিকো ও কানাডার পণ্যে 25% ও চীনা পণ্যে 35% শুল্ক আরোপ কার্যকর করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাণিজ্যিক অংশীদারদের ওপর পারস্পরিক শুল্ক কার্যকর হবে 2 এপ্রিল থেকে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে ভয়াবহ মাদক ফেন্টালিনের অবাধ প্রবাহ রুখতে কার্যকর ব্যবস্থা নেয়নি 3 দেশ। তবে পণ্যে শুল্ক আরোপ এড়াতে সময়সীমার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সমঝোতা করার বিষয়ে আশাবাদী কানাডা ও মেক্সিকোর সরকার প্রধান। নাফি আরমান মনন জানাচ্ছেন বাকিটা। শুল্কারোপের হুমকি দিয়ে কিছুদিন পরপরই বাণিজ্য যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলছেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় নতুন করে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প জানান, মেক্সিকো ও কানাডার পণ্যে 25% ও চীনা পণ্যে 35% শুল্ক আরোপ করা হচ্ছে, যা কার্যকর হবে মার্চের 4র্থ দিন থেকে। অন্যদিকে 2 এপ্রিল থেকে বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে কার্যকর করা হবে পারস্পরিক শুল্ক আরোপ। Everybody I've spoken to said that's fair, and it is. If somebody charges us 25%, we charge them 25. If somebody charges us 10 or 15 or 30 or 70, we charge them an exact like amount. ট্রাম্পের অভিযোগ, ভয়াবহ মাদক ফেন্টানিলের চোরাচালান রুখতে কার্যকর ব্যবস্থা নেয়নি এই 3 দেশ। বর্তমানে চীনা পণ্য আমদানিতে শুল্কারোপের হার 10%, বিপরীতে মার্কিন পণ্য আমদানিতে 10 থেকে 15% শুল্ক নিচ্ছে চীন। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য পরিচালনা প্রক্রিয়ার সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। They sued Apple, got $16 or $17 billion, which was, I think, totally a ridiculous decision. And they're suing Google for a lot of money. They're suing a lot of other companies, and we don't like the way they're treating our people now. We don't like the way they're treating our companies. শুল্ক এড়াতে সময়সীমার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করার বিষয়ে আশাবাদী কানাডা ও মেক্সিকো। যদিও কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, শুল্কারোপ কার্যকর হলে কড়া জবাব দেবে তার দেশ। সময়সীমা নির্ধারণ ট্রাম্পের যোগাযোগের কৌশল বলে মন্তব্য মেক্সিকান প্রেসিডেন্টের। অন্যদিকে তামার ওপর শুল্কারোপ প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ডোনাল্ড ট্রাম্পের পুরো রাজনৈতিক ক্যারিয়ার ভিকটিম কার্ড খেলার ওপর ভিত্তি করে দাঁড়িয়েছে, এমনটাই অভিযোগ বিশ্লেষকদের। এর মাধ্যমে বিশ্বজুড়ে শুল্কযুদ্ধ শুরু হলে তার বোঝা মার্কিনদের টানতে হবে বলে সতর্কবার্তা দিচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্যের 40% বেশি হয় দেশটির সবচেয়ে বড় 3 বাণিজ্য অংশীদার মেক্সিকো, কানাডা ও চীনের সঙ্গে। অঙ্কের হিসেবে যা ছাড়িয়ে গেছে $2 লাখ কোটি। নাফি আরমান মনন, এখন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। 2 দলের ম্যাচটি শুরু হবে দুপুর 3টায়। এই মুহূর্তে 3 পয়েন্ট নিয়ে বি গ্রুপের 2 নম্বরে অবস্থান করছে অজিরা। আফগানদের হারাতে পারলেই সেমিফাইনালে উঠে যাবে স্টিভ স্মিথরা। তবে হারলে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে। আর হাশমাতুল্লাহ শাহেদীর শেষ 4 নিশ্চিত করতে হলে জয়ের কোনোই বিকল্প নেই। ইতোমধ্যে শক্তিশালী দল ইংল্যান্ডকে হারিয়ে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। বি গ্রুপে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ছাড়াও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠার সুযোগ এখনও রয়েছে। টেনিস ক্রিকেট খেলে আয় 20 লাখ টাকা, অথচ প্রফেশনাল ক্রিকেটে তার অর্ধেক। তবুও অন্যান্য ট্যাপ টেনিস ক্রিকেটারদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে চান ট্যাপ টেনিস ক্রিকেটার শাহরিয়ার কমল। লক্ষ্য ট্যাপ টেনিসের মতো প্রফেশনাল ক্রিকেটেও দাপট দেখানো। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। দিন শেষে দেখা যায় যে অ্যারাউন্ড আপনার 20 লাখের কাছাকাছি একটা অ্যামাউন্ট থাকে। টেপ টেনিস ক্রিকেটে এক সিজনেই আয় 20 লক্ষ টাকা। শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে, তবে ঘটনা সত্যি। গল্পটা ক্রিকেটার শাহরিয়ার কমলের।
এখন পর্যন্ত তো আমি টেনিস বলে ক্রিকেটে আর্থিক দিক থেকে লাভবান। এখন এই প্রথম বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন আমি আবাহনীর মতো টিমে খেলার সৌভাগ্য অর্জন করেছি। বাট আমার কাছে তো টেপ টেনিসে এখন পর্যন্ত আমি মনে করি যে আমার টেপ টেনিসে আয়টা বেশি, অনেক টাকা আয় হচ্ছে। বিভিন্ন ম্যাচে বিভিন্ন রেট থাকে, কিছু ম্যাচ আছে যে আমাকে 40,000 টাকা পেমেন্ট করে একটা খেলায়, এমনও ম্যাচ আছে। আবার কিছু ম্যাচ আছে আমি 20,000 টাকাও খেলি। সিজনটা আপনার সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস থাকে। এখন টেপ টেনিসের ভিউ বাড়াতে, আপনার ফোকাস বাড়াতে খেলাও বাড়তেছে, সারা বছরই খেলা থাকতেছে। অবশ্য টেপ টেনিস থেকে ক্রিকেট বল, দুই ঘরানোর ক্রিকেটেই দাপিয়ে বেড়াচ্ছেন শাহরিয়ার কমল। টেপ টেনিস ক্রিকেট অঙ্গনে খ্যাতির শীর্ষে থাকলেও প্রফেশনাল ক্রিকেটে অনেকটা আনকোড়া তিনি। তবে লক্ষ্যে অবিচল থেকে আর পারফর্ম করেই এবার ডিপিএলে জায়গা করে নিয়েছেন শীর্ষ ক্লাব আবাহনীতে। আমি চেষ্টা করেছি উপরের যে ব্যাটিং পজিশনটা সেখানে কিছু ইয়াংদের সংমিশ্রণ কীভাবে করা যায়। সঙ্গে কোমল যেহেতু কিপিং করে সেটা আমাকে এক্সট্রা বেনিফিট দিয়েছে, কারণ গত 2 বছর কিন্তু সিটি ক্লাবে ভালো ক্রিকেট খেলেছে কমল, হয়তো অনেকের নজরে আসেনি। স্বাভাবিকভাবে আমি সিলেক্টর থাকার কারণে হয়তো কিছু কিছু জায়গায় সেই জিনিসগুলো আমার নজরে এসেছে। নিশ্চিতভাবেই কমল হয়তো এত বড় দলে আগে খেলেনি, বাট পারফর্মার হিসেবে কিন্তু ছোট দলেও পারফর্ম করেছে। টেনিস থেকে ক্রিকেট বলে আসার প্রক্রিয়াটা মসৃণ ছিল না কমলের। কেন, সেই কারণটাও জানিয়েছেন। পাশাপাশি চ্যালেঞ্জ থাকলেও আগামীর লক্ষ্যে অবিচল কমল। প্রিমিয়ার লিগে প্রথম 2 বছরে আমাকে 3টা গেম খেলানো হয়েছে, তারপর আমাকে একটা টিম পিক করছে অল্প টাকায়, আমাকে গেম দিছে 5টা, আমি ভালো খেলছি, এইভাবেই চলে আসে। আমার জার্নিটা কিন্তু এত ইজি ছিল না, অনেক টাফ ছিল। আমি সুযোগ কম পাইছি, বাট আমি যতটুকু সুযোগ পাইছি এটা কাজে লাগানোর চেষ্টা করছি। কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের এই লাকটা ফেভার করবে না, হয়তো সুযোগ দিতে হবে, নিচের লেভেল থেকে প্লেয়ার উঠে আনতে হলে আনকমন ট্যালেন্টগুলো চিনে ওগুলো নিয়ে আলাদা কাজ করতে হবে, এই বিষয়টা দৃষ্টি রাখা উচিত। পারিশ্রমিকের তুলনা করলে টেনিসের তুলনায় সিজনে কমলের আয় অর্ধেক, তবুও সেটা আবাহনীর মতো সর্বোচ্চ ক্লাবে আসার পরও কমল অবশ্য এই আর্থিক ক্ষতিটা বিনিয়োগ করছেন বড় স্বপ্ন থেকেই। কারণ টেনিস থেকে প্রফেশনাল ক্রিকেটে ক্যারিয়ার গড়ার দৃষ্টান্ত স্থাপন করতে চান শাহরিয়ার কমল। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। দর্শক, এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। অভিষেক অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি, ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে চায় নতুন দল। প্রত্যেকটি জেলা, উপজেলা, ওয়ার্ড থেকে কিন্তু আমাদের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ এখানে আসছেন। আশা করতে পারি যে বাংলাদেশে ঐতিহাসিকভাবে একটা বড় ধরনের ইতিহাস হতে যাচ্ছে। আমদানি নির্ভরতা কমাতে 2 বছরে 150 গ্যাস কূপ খননের উদ্যোগ পেট্রো বাংলার। বাড়ানো হচ্ছে বাপেক্সের সক্ষমতা। বাজারে রোজার পণ্যের বাড়তি চাহিদা, দাম স্থিতিশীল বলছেন রাজধানীর ক্রেতারা। দেশের কোথাও কিছুটা চড়া আমিষের বাজার। রিজনেবল ইনশাল্লাহ কিনতে পারতেছি। অন্য দিনের তুলনায় আজকে মাছ এবং মুরগি মাংস প্রচণ্ড দাম। এবং আজ পর্দা নামছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার। শেষ দিনে ছুটি থাকায় ভিড় বাড়ছে ক্রেতাদের, বিক্রি বাড়ার আশা। দর্শক, এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।